যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে একথা বলেন তিনি। জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের। আয়োজনে বক্তারা বলেন, নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়। সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা। ক্রমবর্ধমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। অভিযোগ, জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দরমহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। সালাউদ্দিন জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত। স্বাক্ষরিত সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছুই জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান তিনি। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার যেন তেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দল শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা। আমরা চাই গণভোট। ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, যাতে সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। ডাক্তার তাহের বলেন, কোন দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয়। আগেই গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে এক দশক পূর্তিতে শাহবাগের র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধনে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানান সাকি। বলেন, ঐক্যে যাতে কেউ ফাটল ধরাতে না পারে তা নিয়ে সতর্ক থাকতে হবে। দেশ বদলাতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার উল্লেখ করে সাকি বলেন, এমন রাজনৈতিক ব্যবস্থা লাগবে যা সবার অধিকার নিশ্চিত করবে। ফেব্রুয়ারির মধ্যে হতে হবে যারা বিচার সংস্কার নির্বাচনের পথরেখাকে ভুলন্টিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর বিজয়নগরে ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অনেক ভিন্ন মত ছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সব সংশয় কেটে গেছে বলেও জানান তিনি। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। নুরুল হক নূর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশ জুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে। যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধোলাই দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন। যারা রাস্তায় নেমেছে, মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিএনপি জামায়াত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয়ও দূর হয়েছে বলেও মত তাদের। এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 9 মাস ধরে আলাপ আলোচনার পর গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল। কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা, যা গড়ায় মাঠের আন্দোলনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু বাস্তবতা হলো এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানানো হলেও কড়া সমালোচনা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে জামায়াত ইসলামী। দলটির এই অবস্থানকে কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি যেটা চেয়েছিল একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন, বিএনপি সেটা পেয়ে গেছে। জামাত ইসলাম যেটা চেয়েছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতের আসন নির্ধারণ, জামাত এবং এনসিপি তারাও সেটা পেয়ে গেছে। তাদের আর এই নির্বাচনে বাধা দেওয়ার কিছু নেই। এখন যদি কোনো অজ্ঞাত মহল, অদৃশ্য মহল নির্বাচনকে আরো পিছাতে চায়, তাদের ব্যাপারে ভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে যত বেশি সুযোগ আদায় করা যায় সেটারই একটা কৌশলের অংশ। জামাত জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের পুরো বিষয় কোনো দলই গ্রহণ না করায় দলগুলোর মধ্যে এই বিভেদ চলমান থাকবে পরবর্তী সরকার পর্যন্ত। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে ওন করার ক্ষেত্রে যখন আংশিকভাবে নিবেশে, তখন তো তার মধ্যে সংকটের তীব্রতা আরও বেড়ে যাবে। কমন ডিনোমিনেটর, সবচেয়ে কম আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমরা 3টা বিষয়ে একমত হয়েছি, এই 3টা বিষয় গণভোট যাচ্ছে, তাহলে আপনার এই সমস্যা দেখা দিত না, মানে বিভক্তি বাড়তো না, বিভক্তি শেষ হয়ে যেত। গণভোটের প্রশ্নের জটিলতার কথাও বলছেন বিশ্লেষকরা। এতে পুরো জুলাই সনদ ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা তাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি। পুরো প্রক্রিয়া এখনও অস্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণভোটের ফলাফলের উপর নির্ভর করছে সনদের ভবিষ্যৎ। সনদ ও গণভোটের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ অন্ধকারে, তাদেরকে সচেতন করতে সরকার ও দলগুলোকে কার্যক্রম হাতে নিতে হবে। এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় খরচ কমলেও লজিস্টিক্স বাড়াতে হবে। ইসি সচিব বলেছেন, কমিশনের প্রস্তুতি নির্ভর করবে সরকারের নির্দেশনার উপর। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার কথা জানানো হয়। তিনি জানান, সংবিধান সংস্কার নিয়ে 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে, তাতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। এখানে 4টি বিষয়ে কোনো একটি অংশের সাথে একমত না হলেও আলাদাভাবে ভোটারের মতামত জানানোর সুযোগ থাকছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট নিয়ে অস্পষ্টতা আছে। জুলাই সনদের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বাইরে এ সম্পর্কে বোঝেন না বা জানেন এমন মানুষের সংখ্যা খুবই কম। কঠিন বিষয়গুলো সহজ করে জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকেই। পিআর পদ্ধতিতে আমাদের দলের আপত্তি ছিল, কিন্তু এটা তো তাহলে আমাকে না ভোটে দিতে হবে। তাহলে বিএনপির মতো একটা দলের লাখ লাখ কর্মী যদি এটা না ভোট দেয়, সেটা তো জুলাই সনদ পাশের জন্য আমি বলবো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। শুধু বিএনপির কর্মীদের ব্যাপার না, এটা সাধারণ ভোটারদের জন্যই যেভাবে গণভোটটা উপস্থাপন করা হচ্ছে, গণভোটের বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে, এরকম গণভোটের অভিজ্ঞতা এদেশের মানুষের কোনো কালে ছিল না। প্রত্যেকটা এরকম ধরে ধরে হয়তো বোঝাতে হবে না, সিম্পলি মানুষকে এইটুকু বোঝাতে পারেন যে আপনি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, না ভোট দিলে মেবি আমরা গত 15-16 বছরে যেরকম ছিলাম সেরকম ফেরত যাব। ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয়, সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি, তাহলে সেইটা হচ্ছে কি আমার ধারণা একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন। সনদ বাস্তবায়ন ও গণভোটের জটিলতা কাটাতে সব দলের সদিচ্ছা জরুরি মনে করছেন বিশ্লেষকরা। তারা কতখানি এই গণভোটের পক্ষে তাদের অবস্থান নিতে পারবেন। কমিশন সচিব জানিয়েছেন, গণভোট ইস্যুতে সরকারি নির্দেশনার উপর প্রস্তুতি নেবেন তারা। যখন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, নিশ্চয়ই তখন আইনি কাঠামোটা গড়ে তুলেই দেওয়া হবে। কমিশনের প্রস্তুতিটা নির্ভর করবে নির্দেশনাটা কিভাবে আসছে সেটার উপরে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আইনিভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সফররত ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় যমুনায় এই বৈঠক হয়েছে। চ্যাপম্যানের সাক্ষাতের সময় জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, দুদেশের বাণিজ্য, বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি অবাধ ও অন্তর্ভুক্ত মূলক হবে বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা করেন ব্রিটিশ মন্ত্রী। রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন দুই নেতা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক তরুণের। নিহত ব্যক্তি আব্দুল্লাহ সায়াফ রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র। এই ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে আটক করা হয়। পুলিশের ধারণা, নাশকতার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে, আর তৃতীয়জন পালিয়ে যায়। যারা আগুন দিছে ওদের জন্যই একজন আর কি পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে চাপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। লোকজনে হই হল্লা করতেছে, দাপদাপি আসছি আইসারাই, এর মাঝখানে দেখি যে ওদিক দিয়ে লোকজন অনেক জমা হয়ে গেছে। তারা নয় ওই ধরতে গেছে, নাশকাতি লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ সায়াফ। রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আনুমানিক গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে
গাড়ি নাই তো কিছু, দেখছেন আপনারা সবই দেখছেন, গাড়ি কিছু নেই, ইঞ্জিন সহ পুড়ে গেছে। আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল আর কি, একরকম নিভানোর পর্যায়ে ছিল, কিন্তু ধোঁয়া উঠতেছিল। ওই অবস্থায় যে আমিও গাড়ির ভিতরে যে পানি মেরে তারপর গাড়িটা নিয়ন্ত্রণ করার ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পুলিশ জানায় আটক হওয়া যুবকের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী তিনি। নাশকতার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন কিরণমালা পরিবহনের মালিক। পুলিশের তথ্য বলছে গত 10 দিনে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আওতা কতটুকু সে ব্যাপারে যদিও 7-এর ধারার মধ্যে বলা হয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের মধ্য দিয়ে যে বিষয়টা অর্জিত হবে তার মধ্য থেকেই সংস্কার পরিষদ কাজ করবেন, কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি। এখনও যারা জুলাই সনদের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত 2/3 মেজরিটির প্রয়োজন হয়। সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং গণভোটের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ 2/3 মেজরিটির প্রয়োজন নেই, তারা সিম্পল মেজরিটিতে এটাকে গ্রহণ করতে পারবেন। সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না, কিন্তু তার আওতা যদি সিম্পল মেজরিটিতে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং গণভোটের থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া 2/3 মেজরিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারেন। এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে। সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায় তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদেরকে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। ধন্যবাদ সকলকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে। এনসিপি নেতাদের বক্তব্য শুনছিলাম সরাসরি। গত রাত থেকে ভোর পর্যন্ত দেশে 3টি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জের শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান। একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান। তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল, সে অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ঢাকায় তাকে রেফার করা হয়। আইসিইউতে আছে, 45% বার্ন হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে যে 47% বার্ন হয়েছে। আপনার শ্বাসনালী পুড়ে গেছে, ফুসফুসও পুড়ে গেছে।
2 সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে। বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি। গত রাতেও তেমনি বাসে রাত কাটানোর চিন্তা করেন, যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আমার ছেলের কোনো রাজনীতি করে না, কোনো অপায়া রাজনীতি করে না, কিছু না, শুধু ওর শরীর ভালো না, ঘুমায় রয়েছে, গাড়ি চালায়, আব্বুর উপরে সংসারটা চলে। এখন এই অবস্থাটা হইল আব্বুর, এখন এই সংসার চালানোর কেই নিব। বাসটা অনেক সকালে যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো। ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে। পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়া রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি। তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডব্লিউআইডব্লিউর সংশ্লিষ্ট যারা আছে, সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি। আশুগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ডিউটি। আমার তো ওইখানে দ্রুত গতিতে আমার তো যাওয়া সম্ভব না, কারণ আমার তো এক জায়গায় না। যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি করে যেতে পারতাম। শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। বরগুনার আমতলীর বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে খুন হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে ফেলে রাখা দুটি নীল ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জওয়ারেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। 4 বোনের একমাত্র ভাই আশরাফুল। তাকে হারানোর বেদনা কতটা তা বোঝা যায় বোনের আহাজারিতে। 26 খণ্ড করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন তার পরিবারের সদস্যরা। সৃষ্টি হয় বেদনা বিধুর পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার সুবাদে মঙ্গলবার ঢাকায় আসেন আশরাফুল। কিন্তু কে জানতো এই করুণ পরিণতির কথা? বৃহস্পতিবার হাইকোর্টের সামনের সড়কে ফেলে রাখা নীল রঙের ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ। আমার শুধু একটাই ভাই, আমরা 4 বোন। ভাইয়ের ছোট ছেলে আছে একটা, 7-8 বছর হবে, আর মেয়ে একটা 11-12 বছর হবে। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নড়তে আসি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ। হত্যাকাণ্ডে নিহতের জরেজ নামের এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তাদের যেসব সন্দেহ থাকবে আমরা প্রত্যেকটা জিনিসে যাচাই বাছাই করব। তো যেহেতু এটা তদন্ত চলমান আছে, এই বিষয়গুলো আসলে আমরা আরেকটু পরে বলি, আরেকটু পরে হয়তো বলতে পারবো। ঘটনার পর থেকেই আসামি জরেজ পলাতক। তাকে ধরতে প্রযুক্তিগত ও প্রচলিত দুভাবেই নজরদারি করছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় আহত বিচারকের স্ত্রীর অবস্থা শঙ্কামুক্ত। দুপুরে ঘাতক লিমন মিয়াকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন বিচারক আব্দুর রহমান। এর আগে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, পরিবারের পূর্ব পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে কিছুক্ষণ পরে বিচারকের 9ম শ্রেণী পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। আহত হয় লিমনও। এক পর্যায়ে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। পরে পুলিশ গিয়ে বিচারকের আহত স্ত্রী ও হামলাকারীকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায়, লিমন মাঝে মাঝে পরিবারটির কাছ থেকে টাকা পয়সা চাইত। এই নিয়ে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন। সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলি হন বিচারক আব্দুর রহমান। এদিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হলে লিমনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গাইবান্ধায় বসবাসরত তার মা বাবা।
দেশের সবগুলো আদালত বিচারকের বাসস্থান এবং তাদের যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা সহ দুটি দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন BJSA। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন করে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোববার থেকে সারা দেশে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার BJSA সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহীর ঘটনা বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় বিবৃতিতে। মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে 2 কৃষককে কোপানো ও হাতুড়ি পেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। গত মঙ্গলবার উপজেলার পাখুল্লা গ্রামে এই ঘটনা ঘটে। মামলায় বলা হয়, গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত 11 নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায় পরিমল ও তার সহযোগীরা। এ সময় চিৎকার শুনে এগিয়ে গেলে প্রতিবেশী নরেশ চন্দ্র বালাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে 26 জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলা করেন সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা। এদিকে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। এছাড়া হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে 16 নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে সিপিবি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে কথা জানান নেতারা। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন। 71 যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়াই সরকারের উদ্দেশ্য। জুলাই সনদকে ভুয়া সনদ বলে উল্লেখ করেন সিপিবি নেতারা, জানিয়ে ঐকমত্য হয়নি তাও লেখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। কথা একটাই, কমিউনিস্ট পার্টি বামপন্থীদের সরকার করতে হবে। এই সরকার গড়ার জন্য বৃহত্তর একটি রাজনৈতিক ফ্রন্ট আমাদের গড়ে তুলতেই হবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে, এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এই সময় সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। ভোলার গ্যাস দিয়ে ভোলায় সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাবিত 2টি স্থান পরিদর্শন করেন উপদেষ্টা। জানান, ভোলায় সার কারখানা স্থাপন করতে কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। এ সময় তার সাথে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। চেষ্টা করব কোনো নতুন জায়গা যাতে অধিগ্রহণ করতে না হয়, কারণ বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি বা অধিগ্রহণ করা জমি আছে, তো ওইটাই যেন ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে আমরা কাজে লাগাতে পারি, সেটারই চেষ্টা করব। ওই জন্য আরেকটু আমাদের পরীক্ষার দরকার আছে।
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিল পূর্ব বক্তব্যে ইশরাক বলেন, নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান ইশরাক। এ সময় তিনি আরও বলেন, স্বৈর শাসনের সময় যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার কার্যকর করা হবে। পরে মিছিল বের করা হয়। গণমিছিলটি ইত্তেফাক মোড় থেকে শুরু করে টিকাটুলি, দয়াগঞ্জ, ধূপখোলা, সূত্রাপুর, লক্ষ্মীবাজার, কোতোয়ালির একাংশ প্রদক্ষিণ শেষে জয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়। একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া। সকলেই ভোট কেন্দ্রে যাবেন, যাকে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন, কিন্তু ভোট কেন্দ্রে আপনারা অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা, আপনাদের মালিকানা সেটি প্রয়োগ করে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। নোয়াখালী ৫ আসনে ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির একাংশের কর্মী ও সমর্থকরা। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, ২০০৯ সালে জামায়াতের কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ফখরুল ইসলাম। এছাড়া তার নামে অর্থ পাচার ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কোনো অতিথি নেতাকে আমরা মেনে নিতে পারবো না। অতিথি আমরা নোয়াখালী ৫ আসনে অনেক অতিথি দেখেছি যারা নির্বাচন পরবর্তীতে কেউ সামনে ছিল না। নোয়াখালী ৫ আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে ফখরুল ইসলাম, সে বিতর্কিত এবং সে বিএনপি পরিবারের কেউ না। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানা দরকার যে সে কোথা থেকে কি কোর্স করেছে। এই জন্য আমরা চাই তাকে বয়কট করা হোক। এই সালামের ক্রাইম পার্টনার এবং ফদ্দা লাইফ ইন্স্যুরেন্সের টাকা আত্মসাৎকারী এদেরকে কখনোই আমরা চাই না নোয়াখালী ৫-এ। মুন্সিগঞ্জের শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। জুমার নামাজের পর উপজেলার ছনবাড়ি চৌরাস্তা ও এর আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। আগামী নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ফরহাদ হোসেন। আগামী নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকায় মুন্সিগঞ্জ ১ আসনে মূল্যায়নের আশা ব্যক্ত করেন ফরহাদ। এর আগে শ্রীনগর আল মদিনা জামে মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। গত ১৭ বছর আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। আমি আশা করি দল আমার সেই ত্যাগের মূল্যায়ন করবে। এই প্রত্যেকটি জায়গায় আমি বেগম খালেদা জিয়ার এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সালাম পৌঁছাচ্ছি। রাজধানীর বুয়েট ক্যাম্পাসে চলছে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ইউনিভার্স বাংলাদেশ ২০২৫। এবারের ফেস্টিভ্যালে প্রোগ্রামিং, রোবোটিক্স, সেমিনার, উদ্ভাবন প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছে সারা দেশের শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মালিহা জান্নাত সহপাঠীদের সাথে ঘুরে ঘুরে দেখছেন উদ্ভাবন আর প্রযুক্তির দুনিয়া। এখানে আমি এসে দেখতেছি অনেক ধরনের রোবোটিক্স, অনেক প্রযুক্তি। আমি পড়াশোনার পাশাপাশি এইসব প্রযুক্তি তারপরে এই উপর রিসার্চ করতে চাই। রিসার্চ করে আমি এই বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে চাই। মালিহার মতো অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এ, যেখানে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতির পাশাপাশি শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন সায়েন্স অলিম্পিয়াড সহ বিভিন্ন প্রতিযোগিতায়। ট্রেজার হান্ট ছিল, তারপর আমাদের ম্যাথ, সায়েন্স অলিম্পিয়াড অনেকগুলোই ছিল, যেগুলো আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে আরেকটু ইমপ্রুভ করবে। বইটা আসার পর অনেকগুলো এক্সপিরিয়েন্স করলাম, রোবোটিক্স প্লাস বিআরের যে যতগুলো ছিল। রোবট আমাদের ভিডিও করছে, ড্রোন নিয়ে যাচ্ছে, এগুলোতে দেখেই আমাদেরকে এক্সাইটমেন্ট আরও বাড়াই দিচ্ছে। আমরা ইন্সপায়ার হচ্ছে যে কীভাবে করলে আমরা ইন ফিউচার আগাইতে পারবো আর ডেভেলপ করতে পারবো আমাদের এআই জিনিসপত্র নিয়ে হচ্ছে আমরা এগুলো কাজ করতে পারবো। এইভাবেও যে বাংলাদেশে যে এরকম বানায় এগুলো তো আসলে সব জায়গায় দেখা যায় না। ইন্সপায়ার্ড হচ্ছি তাদের দেখে, তারা এত ভালো একটা কাজ। বেসরকারি সংস্থা হোয়াইট বোর্ড ইনিশিয়েটিভসের উদ্যোগে প্রোগ্রামিং, রোবোটিক্স, সেমিনার, উদ্ভাবন প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন ১১০টি শিক্ষা প্রতিষ্ঠান।
This is BRAC Duburi. BRAC is one of the flagship projects এবং বাংলাদেশের very first autonomous underwater vehicle. আমরা আর কি বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে চাই যে this innovation বা this is something that we can create ourselves. এই কিটটার মেইন গোল হচ্ছে স্পেস এডুকেশনের বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া। যেহেতু অলরেডি এই কম্পিটিশনের থ্রুতে আমরা অলরেডি অনেকজনের সাথে দেখা করতে পেরেছি and they seem very interested. আয়োজকরা জানান সারা দেশের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20,000 শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন এই আয়োজনে। উদ্ভাবনী প্রতিভার আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও উদ্ভাবকদের সাথে সরকারি বেসরকারি সংস্থার অংশীজনদের সম্পর্ক তৈরি করাই আয়োজনের লক্ষ্য। এবারের আয়োজন থেকে শীর্ষ 3 উদ্ভাবনী প্রজেক্টকে দেওয়া হবে জুলাই শহীদ জাহিদুজ্জামান তানফিনের স্মরণে শহীদ তানফিন ইনোভেশন অ্যাওয়ার্ড। আমাদের সবসময় একটা ইচ্ছা ছিল যে আমরা শিক্ষার্থীদেরকে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কীভাবে স্টেমটা STEMটা কাজে লাগছে বা ইঞ্জিনিয়ারিং জিনিসটা বা সায়েন্স জিনিসটা কীভাবে কাজ করছে সেই জিনিসটা সম্পর্কে পরিচয় দেওয়া। ব্যাকগ্রাউন্ড ভেদ না করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড এগুলোর বিচার না করে সবাইকে প্রযুক্তির দিকে আগ্রহী করে তোলা, এটাই আমাদের মূল লক্ষ্য। এর আগে বুয়েট অডিটোরিয়ামে 2 দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ইনোভার্স বাংলাদেশ 2025-এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। একাডেমিয়ার তরফ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, টেকনিক্যালি যত রকমের সাপোর্ট দরকার হবে আইসিটি ডিভিশন উইল স্ট্যান্ড বাই অলওয়েজ ইনশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করছে তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। দুপুরে টাঙ্গাইলের কাদের সিদ্দিকী আরও বলেন, জয় বাংলা বলায় কাউকে গ্রেপ্তার করা দেশের চেতনার সঙ্গে যায় না। এ সময় কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা অধ্যাপক ইউনূসকে যেভাবে আগে থেকে চিনেছে সেটা কেউ পারেনি। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করাটা মানায় না। বঙ্গবন্ধুর ঘর বাড়ি ভাঙা এটা মানায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা, তার জন্য প্রতিকার করেন নাই সরকারিভাবে। এটা তো একতরফা নয়, কি দোতরফা বলা যায়? সরকার একতরফাভাবেই কাজ করে চলছেন। কাগজে কলমে নয়, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করে দৃশ্যমান করার দাবি জানিয়েছেন ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্পের প্রধান সমন্বয়ক ওয়াসাদুল হাবিব দুলু। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দাবির পক্ষে মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেয় জেলা সমিতি সহ তিস্তা আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। এ সময় আলোচকরা দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলেই তিস্তা পরের 2 কোটি মানুষ আশ্বস্ত হতে পারে। আমাদের দাবি ওটাই, গড়িমসি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক। পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা এই কাজের ধারাবাহিকতা রাখবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 29তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। যোগদান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, ক্যাম্পাস ভ্রমণ, ছবি তোলা সহ নানা আনুষ্ঠানিকতা। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন ও যুগান্তর। সবার সাথে দেখা হলো, কথা হবে, সারাদিন একসাথে থাকবো, খুব আনন্দ লাগছে। এই প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালচারাল কারেন্ট স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম দাঁড়া করিয়েছি। 29-এর বন্ধন অটুট থাকুক আজীবন, এই স্লোগানকে সামনে রেখে 29তম ব্যাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আয়োজিত হচ্ছে রজত জয়ন্তী 29তম ব্যাচের। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।